রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কাছে দুটি উন্মুক্ত মাঠে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে ওঠানামা করবে। বুধবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করার জন্য যুক্তরাজ্যের এক চিকিৎসক ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। ডাক্তার রিচার্ড বিলি নামে এই চিকিৎসক সকাল 10:30টার দিকে হাসপাতালের করোনারি ইউনিটে পৌঁছান। সেখানে খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে কি ধরনের নিরাপত্তা দেওয়া হবে এমন প্রশ্নে তিনি জানান, বৈঠকে এ নিয়ে কোনো আলোচনা হয়নি, তবে রাষ্ট্রের প্রস্তুতি সবসময় আছে। তিনি বলেন, বাংলাদেশে কারো কোনো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে। খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণায় দেরি হওয়ার বিষয়ে তিনি মন্তব্য করেন, এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষই জানাবে। নির্বাচনকে ঘিরে কোন কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ, কোথায় বেশি বাহিনী মোতায়েন প্রয়োজন, এসব মূল্যায়ন নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। দেশ জুড়ে বলছে নির্বাচনী উত্তাপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে চলছে নানা আলোচনা। নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে আগ্রহ শেষ নেই সাধারণ জনগণ থেকে দলীয় নেতাকর্মীদের। যদিও অনেক আগে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে 2026 সালের ফেব্রুয়ারিতে সংসদ গণভোট অনুষ্ঠিত হবে, তবে চূড়ান্ত দিনটি জানতে অপেক্ষা করতে হবে আরো কয়েকটি দিন। সরকার এখনো পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম জিয়ার মৃত্যু, কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য 4-5 দিন অপেক্ষা করার পরও যখন তারেক রহমান এলেন না, তখন ঘোষণা দেওয়া হলো যে যাতে সব দোষ যেন তারেক রহমানের উপর চাপানো যায়। খালেদা জিয়া যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের জন্য ভয়ঙ্কর এক রাজনৈতিক বোমা হয়ে দাঁড়িয়েছেন তাতে কোনো সন্দেহ নেই। দর্শক, দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম তারা কি সত্যিই নির্বাচন করছেন? নির্বাচন কমিশন থেকে যখন বলা হচ্ছে যে ডিসেম্বরের 11 তারিখের মধ্যেই 8 থেকে 11 তারিখের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে, তখন 8 তারিখে যদি তফসিল ঘোষণা করা হয় তাহলে তাদের হাতে আর মাত্র 4 দিন সময় রয়েছে পদত্যাগ করার। উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকেও সেনাবাহিনীর এক অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে বাংলাদেশে এক উৎসব মুখর পরিবেশে ঐতিহাসিক একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে সেনাবাহিনীকেও ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেখেই বুঝতে পারছেন আজকের নিউজটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্রতিনিয়ত এরকম গরম গরম নিউজ আপনারা পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। সরকার এখনো পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম জিয়ার মৃত্যু, কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য 4-5 দিন অপেক্ষা করার পরও যখন তারেক রহমান এলেন না, তখন ঘোষণা দেওয়া হলো যে যাতে সব দোষ যেন তারেক রহমানের উপর চাপানো যায়। খালেদা জিয়া যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের জন্য ভয়ঙ্কর এক রাজনৈতিক বোমা হয়ে দাঁড়িয়েছেন তাতে কোনো সন্দেহ নেই। তার মৃত্যুর ঘোষণা দিলে মানুষ রাস্তায় নামবে, যতই তার অসুস্থতার জন্য মৃত্যু হোক না কেন। বেগম জিয়ার শেষ পরিণতি নিয়ে যে রাজনীতিটা হলো, এটা বাংলাদেশের জন্য তো বটেই, এটা বেগম জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য কি ভালো হলো? বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এর আগেও দেওয়া হয়েছিল অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে যখন একজন ধর্ষণের অভিযোগ এনেছিল তখন। আচ্ছা দাঁড়ান, আপনাদেরকে বিজ্ঞপ্তিটি পড়ে শোনাই। বিজ্ঞপ্তি: বিশেষ নিরাপত্তা বাহিনী SSF এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামী 4 ডিসেম্বর 2025 তারিখ 12 ঘটিকা থেকে 16 ঘটিকার মধ্যে, মানে 12টা থেকে 4টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। আচ্ছা বলুন তো, ইউনূস সরকার দেশের মানুষকে কি বোকা মনে করে? হঠাৎ ঢাকার প্রধান আবাসিক এলাকার মধ্যে প্রতিষ্ঠিত একটি হাসপাতালের পাশে দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ এবং উড্ডয়ন করবে একটি বিশেষ সময়ে, আর কেউ তা নিয়ে কোনো ধরনের কথা বলতে পারবে না? মানুষের মুখটা বন্ধ রাখাটা কি এতই সোজা? এই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি জীবিত আছেন কিনা কিংবা মৃত, তার শারীরিক অবস্থা কি তা নিয়ে যখন দেশে বিদেশে আলোচনা তুঙ্গে, তখন এই হাসপাতালের পাশের মাঠে একটি নির্দিষ্ট সময়ে দুই বাহিনীর হেলিকপ্টার ওঠানামা করবে আর মানুষ সেটা নিয়ে কথা বলবে না। দেশের মানুষ এতটাই উদ্বেগহীন, শান্ত আর অরাজনৈতিক হয়ে গেছে বলে মনে করেন ইউনূস মহাজন? আমরা তো জানি যে ইউনূস মহাজনের চেষ্টাটাই তাই, যে মানুষ যাতে রাজনীতি নিয়ে কথা না বলে, সরকার নিয়ে কথা না বলে, কোনো রাজনৈতিক দল না থাকে, এবং সে কারণেই তার এই -2 থিওরি 1-11-তে শুরু করেছিল, এখন আবার নতুন করে দেখা দিয়েছে, এখন আবার -4 হয়ে যাচ্ছে, মাইনাস অনেক কিছু হয়ে যাচ্ছে, মাইনাস আওয়ামী লীগ, মাইনাস বিএনপি। তিনি শুধু জামাতকে নিয়ে একটি সরকার চালাতে চাইছেন, জঙ্গিদেরকে নিয়ে তিনি একটি সরকার চালাতে চাইছেন। মজার ব্যাপার হলো, ইতিমধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশের আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ধরনের কথা চালু হয়ে গেছে। প্রথম কথা হলো, অনেকে বলছেন যে আগামীকাল 4 ডিসেম্বর দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে তারেক রহমান দেশে ফিরে তার মৃত্যু পথযাত্রী মাকে দেখে আবার ফিরে যাবেন।
কিংবা তিনি এসে ঘোষণা দিয়ে যাবেন যে তার মা আর জীবিত নেই। এটা এক ধরনের বক্তব্য প্রকাশিত হতে শুরু করেছে গতকাল রাত থেকেই, এবং আজকে তো সারাদিন ধরে এই বক্তব্য একদম সবাই শেয়ার দিচ্ছেন। ওদিকে যুক্তরাজ্য থেকে খালেদা জিয়ার জন্য চিকিৎসক দল গিয়েছেন ঢাকায়, এবং তারা এতক্ষণে বেগম জিয়াকে নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা করেছেন, কিন্তু তারা এখনো কোনো সাংবাদিক সম্মেলন করেননি বা মন্তব্য করেননি। ফলে মানুষের ভেতরে আগ্রহ অনেক বেশি যে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থাটা আসলে কি তা নিয়ে। ফলে গুজব এবং যতই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক না কেন, যতই অনুরোধ করা হোক না কেন, এই গুজবের ডালপালা বিরাট আকার ধারণ করেছে। আর দ্বিতীয় যে কথাটি প্রচারিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তাতে বলা হচ্ছে যে আগামীকাল 4 ডিসেম্বর বেগম জিয়াকে এভার কেয়ার থেকে হেলিকপ্টারে করে তুলে নিয়ে গিয়ে ঢাকা বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি আধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে করে হয় লন্ডন না হয় সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ বাংলাদেশ ছাড়া তৃতীয় কোনো দেশে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে, যেখানে তারেক রহমান গিয়ে তার মাকে দেখতে পারেন। এখনো মানুষের ভিতরে প্রশ্ন যে তারেক রহমান কেন লন্ডন থেকে বাংলাদেশে তার এই অসুস্থ মৃত্যু পথযাত্রী মাকে কিংবা মৃত মাকে দেখতে যেতে পারছেন না। এই প্রশ্ন মানুষ নানা ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, এবং সেই ব্যাখ্যাগুলো এখন বলার সময় নয়, কারণ হচ্ছে এটি নিয়ে আগেও ভিডিও করেছি, ভবিষ্যতে হয়তো করব। ওদিকে বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানের দাবি যে বেগম জিয়া হয়তো ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, এবং যেহেতু বেগম জিয়া মারা গেলে তার প্রতিক্রিয়া হবে ভয়ঙ্কর, সেহেতু সরকার তার মৃত্যুর ঘোষণা দিচ্ছে না, অপেক্ষা করা হচ্ছে তারেক রহমানের জন্য, যাতে তারেক রহমান এসে ঘোষণা দেন। তাতে সরকারের উপর থেকে দায় কমে যাবে, বা সরকার বলতে পারবে আমরা তো 4-5 দিন অপেক্ষা করেছি তারেক রহমানের জন্য, তিনি তো আর আসেননি। তিনি আরো বলতে চাইছেন যে সরকার এখনো পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম জিয়ার মৃত্যু, কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য 4-5 দিন অপেক্ষা করার পরও যখন তারেক রহমান এলেন না, তখন ঘোষণা দেওয়া হলো যে যাতে সব দোষ যেন তারেক রহমানের উপর চাপানো যায়, এবং এভাবেই তারেক রহমানকে বাংলাদেশের রাজনৈতিক স্ফেয়ারে বা বিএনপির সমর্থকদের কাছেও একটা ভিলেন হিসেবে প্রচার করা সম্ভব হবে। এক ঢিলে বহু পাখি মারার চেষ্টা হচ্ছে, এটা এক ধরনের বক্তব্য। যা কিছুই হোক, খালেদা জিয়া যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের জন্য ভয়ঙ্কর এক রাজনৈতিক বোমা হয়ে দাঁড়িয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। তার মৃত্যুর ঘোষণা দিলে মানুষ রাস্তায় নামবে, যতই তার অসুস্থতার জন্য মৃত্যু হোক না কেন বা স্বাভাবিক মৃত্যু হোক না কেন। অপরদিকে তারেক রহমান যদি কাল না ফেরেন, তাহলে খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়া হলেও সরকার চাইবে তার মুখ রক্ষা করতে, জনরোষ থামাতে। বিদেশের মাটিতে গিয়ে ঘোষণা দেওয়া হবে তখন যে বেগম জিয়া আর নেই। দুঃখজনক হলো যে দেশের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং একটি বৃহৎ দলের নেতা, তার শেষ পরিণতিটাও অত্যন্ত রাজনৈতিক করে ফেললো এই ইউনূস সরকার, এবং অত্যন্ত ফিসিয়ে কতগুলো ব্যাপার করে ফেললো তার এই শেষ যাত্রাকে। একই সঙ্গে বেগম জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমানও এর জন্য দায়ী। তিনিও চাইলে বেগম জিয়াকে এই টানা হ্যাঁচড়ার ভেতর থেকে বের করতে পারতেন, কিন্তু কেউই সেটা করেননি। বেগম জিয়ার শান্তিপূর্ণ রাজনৈতিক প্রস্থান হতে পারত। অসংখ্য মানুষ তাকে ভালোবাসে, আর ভালোবাসে বলেই তার শান্তিপূর্ণ প্রয়াণ চেয়েছিল অনেকেই, সবাই, যেটা হয়তো ইউনূস সরকারের রাজনীতির কারণে একদমই হচ্ছে না, অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এখনো অনেকেই মনে করছেন যে বেগম জিয়া সুস্থ হয়ে ফিরে আসবেন, আমরাও সেই কামনা করি তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন, কিন্তু এই যে বেগম জিয়ার শেষ পরিণতি নিয়ে যে রাজনীতিটা হলো, এটা বাংলাদেশের জন্য তো বটেই, এটা বেগম জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য কি ভালো হলো না। তার জন্মদিন নিয়ে বিতর্ক আছে, এখন হয়তো তার মৃত্যুদিন নিয়েও বিতর্ক হবে। কেন এই রাজনৈতিক বিতর্ক তৈরি করা হলো, এই প্রশ্ন রেখে শেষ করছি, দেখা হবে। দর্শক, 2 ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম তারা কি সত্যিই নির্বাচন করছেন? নির্বাচন কমিশন থেকে যখন বলা হচ্ছে যে ডিসেম্বরের 11 তারিখের মধ্যেই 8 থেকে 11 তারিখের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে, তখন 8 তারিখে যদি তফসিল ঘোষণা করা হয়, তাহলে তাদের হাতে আর মাত্র 4 দিন সময় রয়েছে পদত্যাগ করার। তফসিল ঘোষণার আগে তাদেরকে পদত্যাগ করতে হবে তারা যদি নির্বাচন করতে চান। কিন্তু বাংলাদেশের গণমাধ্যম দৈনিক দেশ রূপান্তর তারা তথ্য যেটা তুলে নিয়ে এসেছে, তাতে তারা সন্দেহ পোষণ করছে যে তাদের 2 জন নির্বাচন আদৌ করবেন কিনা। এর কারণ হিসেবে তারা বলছে যে কোন দল থেকে নির্বাচন করবেন সেই ব্যাপারে তারা এখন পর্যন্ত কনফিউজ। এনসিপির বিএনপির সঙ্গে জোট না হওয়াটাও তাদের কনফিউশনের একটা বড় কারণ। তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আর শেষ পর্যন্ত নির্বাচন না করে তারা যদি সরকারে থাকতে চান, তাহলে কি অন্য রাজনৈতিক দলগুলো সেটা মেনে নেবে? কারণ তারা সরকারে থাকা মানে নির্বাচনকে প্রভাবিত করা এবং নির্বাচনে এনসিপির পক্ষে নানা ধরনের মেকানিজম তৈরি করার অভিযোগ তাদের বিরুদ্ধে উঠতে পারে। এরকম পরিস্থিতিতে তারা আদতে কি করবেন, কি করতে চলেছেন, চলুন একটু জেনে দেখি দেশ রূপান্তর কি বলার চেষ্টা করছে। আমাদের 2 ছাত্র উপদেষ্টা, একজন তো অনেক আগেই পদত্যাগ করে, ফেব্রুয়ারিতে পদত্যাগ করে এনসিপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। আর 2 জন যারা রয়েছেন তারা নির্বাচন করবেন কিনা এই ব্যাপারে সন্দেহ তৈরি হয়েছে, পদত্যাগ করবেন কিনা সন্দেহ তৈরি হয়েছে। বলা হচ্ছে অন্তত পক্ষে একজন পদত্যাগ না করে সরকারের শেষ দিন পর্যন্ত থাকার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন বোধহয়। দেশ রূপান্তর তেমনটাই বলছে। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে নির্বাচন নিয়ে সিদ্ধান্তহীনতায় 2 ছাত্র উপদেষ্টা। সেখানে বলা হচ্ছে শিগগিরই ঘোষিত হতে যাচ্ছে জাতীয় সংসদের তফসিল, গতকালকে যেটা নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। এই প্রস্তুতির মধ্যে অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রয়েছেন সিদ্ধান্তহীনতায়। আসিফ মাহমুদ নির্বাচনের ঘোষণা দিলেও মাহফুজ আলমের সিদ্ধান্ত এখনো জানাননি। তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ ও নির্বাচনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত ঘোষণা করেননি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা থেকে ভোট করবেন বললেও কোন দল থেকে ভোট করবেন সেটা এখনো স্পষ্ট নয়। সরকারের শীর্ষ পর্যায় থেকে এই 2 জনকেই পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে, এবং
সেটা বহু আগেই তাদেরকে বলা হয়েছে তোমরা পদত্যাগ করো, কিন্তু তারা বলেছিলেন তফসিলের আগে তারা পদত্যাগ করবেন এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেটা ঘোষণাও দিয়েছিলেন যে তফসিলের আগে তারা পদত্যাগ করবেন। এর আগেও একাধিকবার এমন পরামর্শ দেওয়া হলেও তারা বারবার সময় চেয়েছেন। এবার আবারও এরকম পরামর্শ তাদেরকে দেওয়া হয়েছে বলে দেশ রূপান্তর নিশ্চিত করছে। আসিফ মাহমুদের ঘনিষ্ঠ সূত্র মতে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ তিনি করতে পারেন। তবে মাহফুজ আলমের ক্ষেত্রে তার পক্ষের কিছু সূত্র বলছে তিনি হয়তো সরকারের শেষ সময় পর্যন্ত দায়িত্বে থাকতে পারেন এবং নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারেন। নির্বাচনে অংশ নিলেই কেবল পদত্যাগ করবেন তিনি, আর নির্বাচনে যদি অংশগ্রহণ না করেন তাহলে তিনি পদত্যাগ করবেন না, সরকারে থাকবেন। সেই ক্ষেত্রেই বড় বাধা হয়ে দাঁড়াবে কিনা রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, যে তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করলে নির্বাচনকে প্রভাবিত করবেন এবং এক বা একাধিক রাজনৈতিক দলের পক্ষে তিনি নিজের পাওয়ার খাটাবেন। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে ফেব্রুয়ারির 8 থেকে 12 তারিখের মধ্যে ভোট হবে এবং আরও নির্দিষ্ট করে বলা হয় যে 10 তারিখে ভোট হবে এবং তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরের 8 থেকে 11 তারিখের মধ্যে। ডিসেম্বরের 10 তারিখ কিংবা 11 তারিখ এই তফসিল যে ঘোষণা করা হবে এটা নিশ্চিত। তো সেই ব্যাপারেই ঢাকা 10 আসন থেকে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভোট করতে চাইছেন, অন্যদিকে লক্ষ্মীপুর 1 আসন থেকে মাহফুজ আলম তার পদত্যাগ মানে তার নির্বাচন করার কথা, যেখানে বিএনপি প্রার্থী জোটের প্রার্থী নিজেদের প্রার্থী না দিয়ে জোটের প্রার্থী দিয়েছে এরকমটা শোনা যাচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে এই দুইজনই বিএনপির থেকে নির্বাচন করতে চান অথবা স্বতন্ত্র থেকে নির্বাচন করতে চান। বিএনপির আনুকূল্য পেয়ে বিএনপি ওই জায়গায় কোনো প্রার্থী দেবে না, তারা স্বতন্ত্র ভোট করবেন এবং বিএনপির সমর্থনে তারা সংসদ সদস্য হয়ে আসবেন সংসদে, এরকম প্ল্যানই তাদের রয়েছে। এনসিপিতে যোগ দেওয়ার ব্যাপারে খুব একটা সম্ভাবনা তাদের নেই। মাহফুজ আলমের বাবা বিএনপির নেতা, স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন এই তো কিছুদিন আগে। সেই ক্ষেত্রে আবার তার ভাই এনসিপির নেতা, এনসিপির বড় নেতা, সুতরাং তার পক্ষে যে কোনো দিকেই যাওয়া সম্ভব। এখন কোন দিকে গড়াবেন তিনি, বাবার দিকে নাকি ভাইয়ের দিকে, সেটা একটা বড় বিষয়। তার ভাই যেহেতু এনসিপি নেতা এবং তার ভাইও নির্বাচন করতে পারেন, সেই ক্ষেত্রে তিনি যদি সরকারে থাকতে চান তাহলে সরকারে থেকে নির্বাচনকে প্রভাবিত করার যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো করতে পারেন, এই অভিযোগ তো আছেই। আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন না করে যদি সরকারে থাকতে চান তাহলে তার বিরুদ্ধে কিন্তু আগে থেকেই অভিযোগ রয়েছে যে তিনি যে জায়গায় নির্বাচন করবেন কিংবা যাদের নির্বাচনে সহযোগিতা করতে চান সেই সকল আসনে বিভিন্নভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করেছেন। যেমন নাহিদ ইসলামের আসনে রামপুরা বাড্ডায় এই এলাকায়, ঢাকা 10-এ এই এলাকায়, এর আগে মুরাদনগরে তার নিজের এলাকায়, তার সেই সময় হাসনাত আবদুল্লাহর দেবিদ্বারে সেই এলাকায় বিশেষ বরাদ্দ দিয়ে কিন্তু তিনি আগেই বিতর্কিত হয়েছেন। সুতরাং নির্বাচনের সময় তিনি যদি দায়িত্ব পালন করেন, ভোট যদি না করেন, পদত্যাগ যদি না করেন, তাহলে কিন্তু এই প্রসঙ্গ আসবেই যে তিনি নির্বাচনে কোনো দলকে প্রভাবিত করার কিংবা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন। আদতে মূল সংকটটা তৈরি হয়েছে সম্ভবত দেশ রূপান্তরের এই খবরের মূল কারণ হচ্ছে এনসিপি কোনো জোটই এখন পর্যন্ত করতে পারেনি। মাঝখানে এবি পার্টি সহ বেশ কয়েকটা দলের সমন্বয়ে একটা জোট করার যে পরিকল্পনা তাদের ছিল সেটা ভেস্তে গেছে। বিএনপির সঙ্গেও তাদের সম্পর্ক খুব একটা ভালো নয়। বিএনপির সঙ্গে দর কষাকষিতে তারা পেরে ওঠেনি। বিএনপি 8টা আসন দিতে চায়, এনসিপি 20টা চাই, এরকম একটা খবর আমরা প্রথম আলোতে দেখেছিলাম। সুতরাং তাদের সঙ্গেও বনিবনা হচ্ছে না। আর বিএনপির সঙ্গে যদি এনসিপির জোট না হয় তাহলে এনসিপির কারোরই ভোটে জিতে আসাটা সম্ভব হবে না, এরকম অনেকেই মনে করেন। সাংবাদিক মাসুদ কামাল তো ওপেনলি বলেছেন যে যদি বিএনপির সঙ্গে কিংবা জামাতের সঙ্গে তারা জোট না করে তাহলে তারা যদি ভোটে তাদের জামানত রক্ষা করতে পারে তাহলে সেটাই হবে তাদের সবথেকে বড় সফলতা। এরকম একটা ট্রানজিশন পিরিয়ডে অবস্থান করছে যখন এনসিপি, তখন এই দুই ছাত্র উপদেষ্টার এনসিপিতে যোগ দিয়ে এনসিপির হয়ে নির্বাচন করাটা খুব টাফ। সেই কারণেই বিভিন্নভাবে আলোচনা চলছে যে আইদার বিএনপি থেকে তারা বিএনপিতে যোগ দিয়ে বিএনপি থেকে নির্বাচন করবেন যদি নির্বাচন করতে চান, অথবা স্বতন্ত্র নির্বাচন করবেন, এনসিপির মার্কাতে নির্বাচন করবেন না, যেন বিএনপির ভোটগুলো তারা পেতে পারেন। কিন্তু আদতেও বিএনপি থেকে সরাসরি ধানের শীষে ভোট না করলে বিএনপির ভোট এনসিপির কোনো নেতা কিংবা কোনো ছাত্র উপদেষ্টা পাবেন বলে এরকম অবস্থা কিন্তু বাংলাদেশে বিরাজ করছে না। কারণ এনসিপি নেতারা এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজেও বিএনপি সম্পর্কে যে ধরনের বিষোদ্গার বিভিন্ন সময় করেছেন এবং ঢাকায় যখন নির্বাচন করবেন ঢাকার মেয়র নিয়ে, দক্ষিণের মেয়র নিয়ে সাদিক হোসেন খোকা পুত্রের সঙ্গে যে কাণ্ড কারখানা তিনি করেছেন, সেখানে কিন্তু বিএনপির মানুষের কাছে, বিএনপির ভোটারদের কাছে একটা মেসেজ গেছে যে বিএনপির পক্ষের মানুষ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নয়। সুতরাং বিএনপির তৃণমূলের ভোট পাওয়া তার পক্ষে খুব টাফ হয়ে যাবে। এরকম পরিস্থিতিতে বিএনপি তার আসনে ক্যান্ডিডেট না দিলে অন্য কেউ জিতে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সেই ক্ষেত্রে হয়তো জামাত এগিয়ে চলে যেতে পারে। সব মিলিয়ে এই দুজনের নির্বাচন করা না করা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, সেরকম তথ্যই বলা হচ্ছে। এখন যদি তারা নির্বাচন না করে সরকারে থাকতে চান, এটাই একমাত্র দেখার বিষয় যে তাদের সরকারে থাকার এই সিদ্ধান্তটা রাজনৈতিক দলগুলো মেনে নেয় কি না। দর্শক, আপনার কি মনে হয়, তারা কি নির্বাচন করবেন না এটা আপনি বিশ্বাস করেন, নাকি আপনি মনে করেন যে তারা নির্বাচন করবেন এবং শেষ পর্যন্ত বিএনপির সঙ্গেই গাঁটছাড়া বাঁধবেন? আপনার মতামত জানেন। নিশ্চিতভাবেই ধারণা করা যেতে পারে নির্বাচন কমিশন যে বলছে যে তারা 7 থেকে 11 তারিখের মধ্যে তফসিল দিয়ে দেবে, সেটা প্রায় অসম্ভব হয়ে পড়ছে।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকেও সেনাবাহিনীর এক অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে বাংলাদেশে এক উৎসব মুখর পরিবেশে ঐতিহাসিক একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে সেনাবাহিনীকেও ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। এবং নির্বাচন কমিশনের সূত্রে এই কদিন ধরেই বলে আসা হচ্ছে যে 7 থেকে 11 তারিখের মধ্যে যে কোনো দিন তফসিল ঘোষণা হয়ে যাবে। অথচ আদালতে আজকেই একটা এমন ঘটনা ঘটেছে যে এই ঘটনা অন্য কারো ইঙ্গিত ছাড়া স্বতঃপ্রণোদিতভাবে ঘটে গেছে, সেটা ভাববার কোনো কারণ নাই, সন্দেহ করবার ব্যাপক অবকাশ আছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে একটা রিট করা হয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, বলা হয়েছে এই রিট আবেদনে যে এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে কোনোভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের কোনো কার্যক্রম বহাল না রাখা হয়, সকল কার্যক্রম স্থগিত করা হয়। এই নির্বাচন প্রক্রিয়ার ফেব্রুয়ারির নির্বাচন প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট করেছে বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল। পত্রিকার পাতায় পড়ে যাচ্ছি, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম। মানে সারা বাংলাদেশের মানুষের মনোযোগ, মানে সপ্তাহ হয়ে যাচ্ছে ক্রমাগতভাবে সংবাদ মাধ্যমের শিরোনামে একমাত্র বিষয়বস্তু খালেদা জিয়ার শারীরিক অবস্থা, খালেদা জিয়া নিজে কি এবং তার পুত্র তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না, এসব বিষয়াদি। মানুষের মনোযোগ যখন সেদিকে নিবদ্ধ, এভারকেয়ার হাসপাতালে নিবদ্ধ, কি ঘটছে এই নিয়ে গুঞ্জনে যখন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ভরপুর, তখন আদালতে গিয়ে ফেব্রুয়ারির নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট করে বসেছেন বাংলাদেশ কংগ্রেস নামের এক দলের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। দেখেন এই কংগ্রেস দলটা কি, সেটা যখন একটু অনুসন্ধান করতে গেলাম তখন দেখলাম 2013 সালে উইকিপিডিয়া অনুযায়ী যে 2013 সালে বিএনপি জামায়াতের যখন সহিংসতা চলছিল তখন এই দলটি গঠিত হয়েছিল এবং এরপর 2019 সালে দলটি নিবন্ধন পায় এবং ডাব মার্কা হচ্ছে তাদের মার্কা। এবং দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন সময়ে উপনির্বাচনে অংশ নিয়েছে। 2019-এর বগুড়ায় উপনির্বাচন করেছে, 2020 সালে ঢাকা 10, ঢাকা 5, ঢাকা 18, সিলেট এসব জায়গায় উপনির্বাচন করেছে। মানে ভোট কিছুই পায়নি তেমন, সবই 0.5, 0.3% এমন। কিন্তু এমন একটি দল যারা কিনা উপনির্বাচনে অংশ নেয় আর 2014 নির্বাচনের আগে জন্ম। দেখেন এই ভুইফোর দলগুলো, মানে এই নতুন নামের বিচিত্র নামের সব দলগুলো গঠিতই হয় সাধারণভাবে কোনো একটি পক্ষের প্রচেষ্টায় যাতে রাজনীতিকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানো যায়, প্রয়োজনে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানো যায়। মানে ওই যে 2018, 19, 20-এর উপনির্বাচনে গিয়ে অংশ নেওয়ার জন্য যাতে দল পাওয়া যায়, মানে নির্বাচনটা যাতে প্রতিদ্বন্দ্বিতাবিহীন না হয়ে পড়ে, সেসবের কারণে এসব দল সৃষ্টি করা হয়। আর এই দলটিকে সৃষ্টি করা হয়েছিল, এখানে লেখাই আছে উইকিপিডিয়ায় যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একদল আইনজীবী নিয়ে এই কংগ্রেস দলটি গঠিত হয়েছিল। এখন প্রশ্ন তো করতেই হয়, কারা কাদের ইঙ্গিতে কেন এই দলটির একজন নেতা তার মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলামকে এখন ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর টাস্ক দিয়ে, দায়িত্ব দিয়ে কেউ একজন এ বিষয়ে একটা রিট করতে বললেন। শুধু কি আদালতে রিট চলছে সেটাই একটা সমস্যা? দেখেন তিনি রিটের যে গ্রাউন্ড সেট করেছেন, রিটের বিষয়ে তিনি বলেছেন যে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে জেলা প্রশাসক এবং মানে ডিসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা যে আনতে চেয়ে এই রুল জারির আর্জি জানানো হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন করা হয়েছে। এখন এই যে ডিসি ইউএনও যারাই নির্বাচনী দায়িত্ব পালন করেন এবং তাদের সকলকেই সন্দেহ করার সুযোগ আছে, নির্বাহী বিভাগ নির্বাচনের সাথে সংযুক্ত হয়ে যাওয়ার ফলেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, এই বিষয়টি তো এই সরকারের আমলে একরকমের প্রতিষ্ঠা পেয়েছে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারের শীর্ষ পর্যায় থেকে নির্বাচন কমিশনকে কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছে যে গত 3টা নির্বাচনে যারা যারা অংশ নিয়েছে, 2014, 18 এবং 2024-এর নির্বাচনে সরকারের যেসব কর্মকর্তাদের ন্যূনতম ভূমিকা ছিল তাদের কাউকেও যাতে এই 2026-এ যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে তাতে কোনো রকম দায়িত্ব না দেওয়া হয়। তখনই কিন্তু প্রশাসনের কর্মকর্তারা, অবসরপ্রাপ্ত এবং বর্তমান কর্মকর্তারা বলেছিলেন যে রাজনৈতিক সরকার যেভাবে নির্দেশনা দেয়, যে সরকার যেভাবে নির্দেশনা দেয় সেই নির্দেশনা অনুযায়ী তো নির্বাহী বিভাগের কর্মকর্তারা দায়িত্ব পালন করেন, কাজে ঢালাও অভিযোগ করা ঠিক হচ্ছে কিনা। এমনকি অভিজ্ঞজনেরা, এমনকি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের তরফেও বলা হয়েছিল যে প্রায় 43,000 কেন্দ্রে লক্ষাধিক কর্মকর্তা কাজ করেন একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য, তাতে ওই 3 নির্বাচনে কোনো ভূমিকাই ছিল না এমন প্রত্যেক ব্যক্তিকেই শুধুমাত্র সংযুক্ত করা সম্ভব কিনা। এসব বিতর্ক উঠিয়ে এই যে নির্বাহী বিভাগের দায়িত্বে, আসলেই তো নির্বাচনটি যদি এবারও নির্বাহী বিভাগের অধীনে অনুষ্ঠিত হয়, রিটার্নিং কর্মকর্তা যদি সেই ডিসি এসপি থাকেন, তাহলে কি করে নির্বাচনটা ভালো হবে? সেই ডিসি ইউএনওই থাকেন, সেই প্রশ্নটাই কিন্তু তুলেছেন এই অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।